চূড়াটা উপর দিকে প্রায় ৮০ ফুট মতো চওড়া, গোড়ার দিকে ১০০। দেখতে হুবহু নিগ্রোর মুখের মতো। পৈশাচিক একটা অভিব্যক্তি ফুটে আছে তাতে, দেখলে গা শিউরে ওঠে। ভালো করে তাকিয়ে দেখলাম, না, চোখের ভুল নয়, নিগ্রোর মুন্ডুর মতোই। মোটা সোটা ঠোঁট, পুরুষ্ঠু গাল, থ্যাবড়া নাক, গোল মাথা। সত্যি ভীষণ অদ্ভুত। এত অদ্ভুত যে কিছুতেই আমার বিশ্বাস হলো না। নেহায়েত প্রকৃতির খেয়ালেই তৈরি হয়েছে এমন একটা জিনিস। হয়তো মিশরের স্ফিংসের মতো এটাও তৈরি করেছিল এ অঞ্চলের প্রাচীন কোনো জাতি। ২০০০ বছর আগে মিশরের রাজকন্যা লিওর পূর্বপুরুষ কালিক্রেটিসের স্ত্রী অ্যামেনারতাস দেখেছিল এই পৈশাচিক চেহারা। ২০০০ বছর পরেও যদি কেউ আসে, নিঃসন্দেহে এমনটি দেখতে পাবে, বদলাবে না কিছুই। জব, ডাকলাম আমি। ওদিকে তাকাও, দেখো তো কি ওটা। নৌকার এক কোণায় আরাম করে বসেছিল জব। ঘাড় ফিরিয়েই বিস্মিত কণ্ঠে চিৎকার করে উঠল, ও ঈশ্বর, এ কি! ওর চিৎকারে জেগে উঠল লিও। আরে, অবাক গলায় বলল ও। আমার কি হয়েছে? হাত পা সব শক্ত মনে হচ্ছে। দাও কোথায়? একটু ব্যান্ডি দাও আমাকে। কপাল ভালো, বললাম আমি। আরও শক্ত হয়ে যাওনি। ডাউটা ডুবে গেছে। ওতে যারা ছিল তারাও। আমরা ৪ জনই কেবল রক্ষা পেয়েছি। আর তোমার বেঁচে যাওয়াটা তো রীতিমতো অলৌকিক ঘটনা। ব্র্যান্ডি বের করার জন্যে একটা দেরাজ খুলল জব। এই ফাঁকে আমি লিওর কাছে বর্ণনা করলাম গত রাতের রোমাঞ্চকর ঘটনা। অস্ফুট গলায় বলল লিও, বড় বাছা, বেঁচে গেছি তো। ব্র্যান্ডি এগিয়ে দিল জব। নিতে নিতে মুখ তুলল লিও। তারপরই ওর চোখ গেল পাহাড় কুঁদে তৈরি বিশাল নিগ্রোর মাথার দিকে। আরে, চিৎকার করে উঠল ও। ওই তো সেই ইথিওপিয়ানের মাথা। হ্যাঁ, তার মানে পুরো ব্যাপারটা সত্যি। ওহো, ওটা এখানে আছে বলেই সব সত্যি এমন ভাবার কোনো কারণ নেই। আমরা জানি তোমার বাবা এটা দেখেছিল, কিন্তু অ্যামেনারতাসের লেখায় যেটার কথা বলা হয়েছে, এইটা যে সেটা তার কি প্রমাণ? একটু হাসল লিও। তুমি একটা অবিশ্বাসী ইহুদি, হোরেস কাকা। যাকগে, ব্যাপারটা সত্যি না মিথ্যে বেঁচে থাকলে আমরা দেখব। ঠিক, বললাম আমি। এখন নামার চেষ্টা করতে হবে। জব, বইটা ধরো। শেষে আরবিতে যোগ করলাম, মাহমুদ, নদীর মুখে ওই বালুচরটার দিকে নৌকা চালাও। নদীর মুখটা বিশেষ চওড়া মনে হলো না আমার কাছে, যদিও পাড়ের কাছ দিয়ে ঘন কুয়াশা থাকা, কুয়াশার জন্য প্রকৃত মাপ বুঝতে পারছি না। ধীর গতিতে এগিয়ে চলেছি আমরা সেদিকে। ভাগ্য ভালো, ভাটা নয় এখন। পূর্ব আফ্রিকার নদীগুলো সম্পর্কে যা শুনেছি তাতে ভাটার সময় জাহাজ তো দূরের কথা, নৌকা পর্যন্ত ঢুকতে পারে না নদীতে। যা হোক, মিনিট ২০-এর ভিতর আমরা পেরিয়ে গেলাম নদীমুখ। আমি আর জব দাঁড় টানছি, বাতাসের সাহায্য পাচ্ছি সামান্য। লিও এখনো বেশ দুর্বল, তাই ওকে বসে থাকতে বলেছি। বেশ খানিকটা উঠে এসেছে সূর্য, কুয়াশাও অনেক পাতলা হয়ে গেছে। ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে প্রকৃতি। এখন বেশ পরিষ্কার দেখা যাচ্ছে চারপাশ। খেয়াল করলাম প্রায় ১/২ মাইলের মতো চওড়া হবে নদীর মোহনাটা।
পাড়গুলো কাদায় ভর্তি, আর সে কাদার উপর শুয়ে আছে অসংখ্য কুমির। মনে হচ্ছে বিদঘুটে চেহারার অজস্র কাঠের টুকরো যেন কে ছড়িয়ে রেখেছে। প্রায় 1 মাইল চলে আসার পর পাড়ের কাছে এক জায়গায় এক টুকরো শক্ত জমি দেখতে পেলাম। ওখানে নৌকা ভেড়ালাম আমরা। একটাও কুমির দেখতে পেলাম না আশপাশে। ভাগ্যকে ধন্যবাদ দিয়ে নেমে এলাম পাড়ে। গায়ের কাপড় চোপড় এবং নৌকার জিনিসপত্র সব কাল রাতে ভিজে একসা হয়েছিল। প্রথমেই সেগুলো মেলে দিলাম রোদে শুকানোর জন্যে। তারপর ঝাঁকড়া পাতাওয়ালা একটা গাছের ছায়ায় বসে নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষ হতে না হতেই দেখলাম শুকিয়ে গেছে কাপড়গুলো। চারপাশটা ঘুরে ফিরে দেখতে হবে এবার। প্রায় 200 গজ চওড়া এবং 500 গজ লম্বা এক টুকরো শুকনো জমির উপর রয়েছি আমরা। একদিক দিয়ে বয়ে যাচ্ছে নদী, বাকি 3 দিকে অন্তহীন জনশূন্য জলাভূমি এবং নদীর উপরিভাগ থেকে প্রায় 25 ফুট উঁচু জায়গাটা দেখে মনে হয় মানুষের হাতে তৈরি। এককালে বোধহয় জাহাজঘাট ছিল এখানে, বলল লিও। পাগল, জবাব দিলাম আমি। একে জঙ্গলিদের রাজত্ব, তার উপর এরকম জলা জায়গা। কোন গর্ধব এখানে জাহাজঘাটা বানাবে? হয়তো আগে এখানে এমন জলা ছিল না। হয়তো এখানকার লোকরা চিরকালই জঙ্গলি ছিল না। পাড়ের খাড়া ঢালে এক জায়গায় তীক্ষ্ণ চোখে তাকিয়ে লিও বলল, ওখানে দেখো, পাথর মনে হচ্ছে না? পাগল, আবার বললাম আমি। বললাম বটে, কিন্তু লিওর সঙ্গে সাবধানে নেমে গেলাম জায়গাটায়। কি মনে হয়? জিজ্ঞেস করলো ও। এবার কোনো জবাব দিতে পারলাম না আমি, কারণ দেখলাম সত্যিই মাটির ভেতর থেকে বেরিয়ে এসেছে চৌকো একখণ্ড পাথর, বেশ বড় এবং শক্ত। ছুরির ডগা দিয়ে খোঁচা মেরে দেখলাম, একটুও দাগ পড়ল না। জেটির মতোই তো মনে হচ্ছে হরেশ কাকা, উত্তেজিত গলায় বলল লিও। বড় বড় জাহাজ ভিড়ত বোধ হয়। আবার বলতে চেষ্টা করলাম, পাগল, কিন্তু কথাটা আটকে গেল গলার কাছে। আমিও এখন বিশ্বাস করতে শুরু করেছি, সত্যিই হয়তো জাহাজঘাট ছিল এখানে। গল্পটা তাহলে নেহাত গল্প ছিল না, হরেশ কাকা, উত্তেজিত গলায় বলল লিও। সরাসরি কোনো জবাব দিতে পারলাম না। বললাম, আফ্রিকার মতো একটা দেশে এমন আশ্চর্য অনেক কিছুই থাকতে পারে। মিশরীয় সভ্যতার বয়স কত তা কে বলতে পারে? তারপর ব্যাবিলনীয়রা ছিল, ফিনিশীয়রা ছিল পার্সিয়ানরা। এদের সবাই কম বেশি সভ্য ছিল। এদের কারো উপনিবেশ বা বাণিজ্য ঘাঁটি হয়তো ছিল এখানে, কে বলতে পারে? ঠিক ঠিক, কিন্তু এতক্ষণ তো একথা মানতে চাইছিলে না তুমি। একথার জবাব দেয়া যায় না, কথার মোড় ঘুরিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলাম আমি। বললাম, বেশ, এখন কি করা যায় তাই বলো। জানি এই মুহূর্তে এ প্রশ্নের জবাব দিতে পারবে না ও। ধীরে ধীরে জলাভূমির প্রান্তের দিকে এগিয়ে গেলাম আমরা। যতদূর চোখ যায় ধুধু করছে জল, কাদা, মাঝে মধ্যে নানা ধরনের জলজ উদ্ভিদ। অসংখ্য জলজ পাখিও দেখলাম, একবার উড়ছে একবার বসছে। দুটো জিনিস পরিষ্কার বুঝতে পারছি, আমি বললাম। প্রথমত, এর উপর দিয়ে যেতে পারবো না আমরা, বিস্তৃত জলাভূমির দিকে ইঙ্গিত করলাম। আর দ্বিতীয়ত, এখানে যদি চুপচাপ বসে থাকি নির্ঘাত অসুখে পড়তে হবে। দিবালোকের মতো পরিষ্কার, স্যার, বলল জব। তার মানে দুটো পথ আছে আমাদের সামনে।
একটা তিমি নৌকা করে কোনো বন্দরের উদ্দেশ্যে পাড়ি জমানো, যদিও খুবই ঝুঁকিপূর্ণ কাজটা। আর অন্যটা পাল তুলে বা দাঁড় টেনে এই নদী ধরে এগিয়ে যাওয়া এবং অপেক্ষা করা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাই। তোমরা কি করবে না করবে জানি না, বলল লিও। আমি নদী ধরে এগিয়ে যাচ্ছি। হতাশা সূচক অস্ফুট একটা ধ্বনি বেরোলো জবের গলা চিরে। আরবটাও বিড়বিড় করে উঠল, আল্লাহ। আর আমি ভেবে দেখলাম, এই 30 ফুটের তিমি নৌকায় সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা আর নদী ধরে অজানা পথে এগিয়ে যাওয়া একই কথা। তাছাড়া মুখে স্বীকার না করলেও ওই বিশাল নিগ্রোর মাথা আর পাথরের জেটি দেখে মনে মনে লিওর মতো আমিও উৎসুক হয়ে উঠেছি। রহস্যের শেষ কোথায় দেখতে হবে। তবে উপরে উপরে ভাব দেখালাম, লিও যখন যাবেই আমাদেরকেও যেতে হবে। ওকে তো আর একা ছেড়ে দেয়া যায় না। সাবধানে নৌকায় মাস্তুল লাগালাম আমরা, রাইফেলগুলো বের করলাম। তারপর রওনা হয়ে গেলাম উজানের দিকে। ভাগ্য ভালো, সাগরের দিক থেকে বাতাস আসছে। সহজেই পাল তুলে দিতে পারলাম। বাকি কাজ মাহমুদের। হাল ধরে রইল সে। দুপুর নাগাদ প্রচণ্ড হয়ে উঠল সূর্যের তাপ। ঘেমে নিয়ে অস্থির আমরা। সেই সাথে জলাভূমি থেকে ভেসে আসছে তীব্র দুর্গন্ধ। সাবধান হওয়ার প্রয়োজন বোধ করলাম আমি। তাড়াতাড়ি 1 ডোজ করে কুইনাইন গিলিয়ে দিলাম সবাইকে। একটু পরেই বাতাস পড়ে গেল। দাঁড় টেনে এগোনোর কথা ভুলেও ঠাঁই দিলাম না মনে। একে নৌকাটা বেশ ভারী, তার উপর এগোতে হবে চোতের উল্টো দিকে। সুতরাং আপাতত নৌকা ঘাটে বেঁধে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। সামনে কিছু দূরে একটা খাড়ি মতো দেখে সেদিকে দাঁড় টানতে লাগলাম আমরা। নৌকা বাঁধার জন্যে খুব উপযোগী হবে জায়গাটা। সুতরাং দাঁড় টানার এই কষ্টটুকু স্বীকার করে নেওয়া যায়। এমন সময় একটা জিনিস দেখে ফিসফিস করে আমাকে ডাকলো লিও। আমি মুখ তুলতেই পাড়ের একটা জায়গার দিকে ইশারা করলো ও। অসম্ভব সুন্দর একটা মদ্দা হরিণ নদীর কূলে দাঁড়িয়ে পানি খাচ্ছে। সামনের দিকে বাঁকানো বিরাট শিং, মেরুদণ্ডের শেষ প্রান্তে সাদা একটা ডোরা। নিঃশব্দে এক্সপ্রেস রাইফেলটা দিলাম লিওর হাতে। আমিও তুলে নিলাম আমারটা। ফিসফিস করে বললাম, ফসকায় না যেন। ফসকাবে? মাথা খারাপ? রাইফেল উঁচু করল লিও। ইতিমধ্যে পানি খাওয়া শেষ করে মাথা তুলেছে হরিণটা। গুরুম। ঘুরে দাঁড়িয়েই ছুটল হরিণ। লাগাতে পারেনি লিও। গুরুম। এবার আমি লক্ষ্যবস্তু ছুটন্ত। এক লাফ দিয়ে মুখ থুবড়ে পড়ল হরিণটা। তোমার চোখে বোধহয় ধাঁধা লাগিয়ে দিয়েছিলাম। কি বলো লিও বাবু? বেশ একটু আত্মতুষ্টির ভঙ্গিতে বললাম আমি। সে রকমই মনে হচ্ছে, গড়গড়িয়ে উঠল লিও। তারপর একটু হেসে যোগ করল, স্বীকার করছি হরেশ কাকা, টিপটা তোমার চমৎকার হয়েছে, আর আমারটা একেবারে জঘন্য। ঝটপট নৌকা তীরে ভিড়িয়ে আমরা ছুটলাম হরিণটার দিকে। মেরুদণ্ডে লেগেছে গুলি। সঙ্গে সঙ্গে শেষ। 15 মিনিট বা কিছু বেশি সময় লাগলো ওটার চামড়া ছাড়িয়ে নাড়ি ভুঁড়ি ফেলে নৌকায় এনে তুলতে। তারপর আবার রওনা হলাম খাড়ির দিকে। ছোটোখাটো একটা রোদের মতো জায়গাটা। এর মাঝামাঝি জায়গায় নোঙর ফেললাম আমরা। জলাভূমির বিষাক্ত গ্যাসের ভয়ে তীরের কাছে যাওয়ার সাহস পেলাম না। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। রাতের খাওয়া সেরে নিয়ে ঘুমানোর আয়োজন করতে লাগলাম আমরা। সবেমাত্র কম্বল টেনে নিয়েছি গায়ে। এমন সময় টের পেলাম হাজার হাজার রক্তপিপাসু একগুঁয়ে মশা আক্রমণ চালিয়েছে আমাদের উপর। ইয়া বড় বড় এক একটা। তাড়াতাড়ি কম্বল টেনে দিলাম মাথার উপর। মশার একটানা গুঞ্জন ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ সিংহের গম্ভীর গর্জনে কেঁপে উঠল চারদিক। তারপর আবার। এবার বোধ হয় আরেকটা। ভাগ্য ভালো তীরের কাছে নোঙর ফেলিনি।
কম্বলের নিচ থেকে মাথা বের করে বলল লিও, উহু, মর শালা। আমার নাকে একটা কামড় বসিয়ে দিয়েছে, আবার অদৃশ্য হয়ে গেল ওর মাথা। কিছুক্ষণ পর চাঁদ উঠল। একটু পরপরই নানা রকম গর্জনের শব্দ ভেসে আসছে কানে। তীর থেকে দূরে নিরাপদে আছি ভেবে নিশ্চিন্ত মনে শুয়ে রইলাম আমরা। কি কারণে জানি না, কম্বলের নিচে থাকা সত্ত্বেও মশার কামড় থেকে নিস্তার পাচ্ছি না বলেই হয়তো মাথা বের করলাম। সঙ্গে সঙ্গে শুনলাম জবের ফিসফিসে গলা, হায় হায় দেখুন স্যার। আমরা সবাই দেখলাম দুটো প্রশস্ত বৃত্ত ক্রমশ আরো প্রশস্ত হতে হতে এগিয়ে আসছে নৌকার দিকে। কি? জিজ্ঞেস করলাম আমি। ওই সিংহগুলো স্যার। স্পষ্ট আতঙ্ক ওর গলায়। আমাদের দিকে আসছে। আবার ভালো করে দেখলাম, না কোনো সন্দেহ নেই, সিংহ। ওদের জলজলে হিংস্র চোখ দেখতে পাচ্ছি। হরিণের মাংস অথবা আমাদের গন্ধ পেয়ে এগিয়ে আসছে ক্ষুধার্ত জন্তুগুলো। এর ভেতরে লাফিয়ে উঠে রাইফেল তুলে নিয়েছে লিও। আমি ওকে অপেক্ষা করতে বললাম, আগে আরও কাছে আসুক। আমাদের থেকে ফুট 15 দূরে একটা চড়া মতো পানির উপরিভাগ থেকে ইঞ্চি 15 নিচে। প্রথম সিংহটা ওটার উপর উঠে গা ঝাড়া দিয়ে পানি সরালো। তারপর মুখ হা করে গর্জে উঠল। ঠিক সেই মুহূর্তে গুলি করল লিও। সিংহটার খোলা মুখের ভেতর দিয়ে ঢুকে ঘাড়ের কাছ দিয়ে বেরিয়ে গেল বুলেট। সঙ্গে সঙ্গে মারা গেল ওটা। অন্য সিংহটা পূর্ণবয়স্ক পুরুষ। সবেমাত্র সামনের থাবা দুটো চড়াই ঠেকিয়েছে সে। এমন সময় অদ্ভুত একটা ব্যাপার ঘটল। তীব্র তীব্র আলোড়ন উঠল পানিতে। তরাক করে লাফিয়ে উঠে পেছন দিকে তাকালো সিংহটা। আকাশ বাতাস কাঁপিয়ে গর্জন করে দ্বিতীয় এক লাফে উঠে পড়ল চরে। কালো কি একটা যেন আটকে আছে তার পায়ে। আল্লাহ! চিৎকার করে উঠল মাহমুদ। কুমিরে ধরেছে ওটাকে। এরপর যে দৃশ্য দেখলাম তাতে শুধু অসাধারণ বললে কম বলা হয়। সিংহটা চরে উঠে পড়তে পেরেছে, আর কুমিরটা আধ দাঁড়ানো আর আধ সাঁতরানো অবস্থায় বেচারার পেছনের পা কামড়ে ধরে সমানে পেছনে টেনে চলেছে। হিংস্রভাবে গর্জন করে চলেছে সিংহটা। সেই সাথে টানা হেঁচড়া করে ছাড়াতে চেষ্টা করছে পা। হঠাৎ সিংহের হিংস্র একটা থাবা গিয়ে পড়ল কুমিরটার মাথায়। পা ছেড়ে দিয়ে খপ করে সিংহের কোমরের কাছটা কামড়ে ধরল কুমির। এই ফাঁকে সিংহ কামড়ে ধরতে পেরেছে কুমিরের গলা। তারপর শুরু হলো আসল ধস্তাধস্তি। সিংহের কোমর দুই চোয়ালের ফাঁকে আটকে ধরে ভয়ানকভাবে এপাশে ওপাশে ঝাঁকাচ্ছে কুমির, আর তাকে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিতে চেষ্টা করছে সিংহ। কয়েক সেকেন্ড পরেই দুর্বল হয়ে পড়ল সিংহটা। আচমকা এক ঝাঁকুনিতে কুমিরের পিঠের উপর গিয়ে পড়ল ওর মাথা। তারপর শেষ একটা আর্তনাদ করে নিস্পন্দন হয়ে গেল বেচারা। মিনিট খানেক স্থির হয়ে রইল কুমির। তারপর ধীরে ধীরে এক গরান দিয়ে চিত হয়ে গেল। সিংহের ক্ষতবিক্ষত শরীরটা এখনো আটকে আছে তার চোয়ালে। দুজনেই মরণপণ করে লড়েছে, মরেছে দুজনেই। চারপাশ আবার নিথর নীরব। একটানা মশার গুঞ্জনই কেবল শোনা যাচ্ছে। আবার কখন কি বিপদ উপস্থিত হয় ঠিক নেই। মাহমুদকে পাহারায় রেখে শুয়ে পড়লাম আমরা। 6 পরদিন ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে উঠে পড়লাম আমরা। খেয়াল করলাম সাগরের দিক থেকে বাতাস বইতে শুরু করেছে আবার। এখন দেরি করা অর্থহীন। বিছানাপত্র গোছগাছ করে নাস্তা সেরে নিয়ে পাল তুলে দিলাম। নদীর উপর দিয়ে এগিয়ে চললাম অজানার দিকে। কালকের মতো আজও বাতাস পড়ে গেল দুপুরের পর। ভাগ্য ভালো, বেশি খোঁজাখুঁজি ছাড়াই নদীর পাড়ে একটা শুকনো জায়গা পেয়ে গেলাম। নৌকা ভিড়িয়ে তীরে নামলাম আমরা। আগুন জ্বাললাম।
দুটো বুনো হাঁস এবং খানিকটা হরিণের মাংস রান্না করে খাওয়া হলো। হরিণের বাকি মাংসটুকু সরু লম্বা ফালি করে কেটে শুকাতে দিলাম। পরদিন সকাল পর্যন্ত এ জায়গায় কাটালাম আমরা। একমাত্র মশা ছাড়া আর কোনো হিংস্র প্রাণীর উপদ্রব পোহাতে হলো না। একইভাবে কাটল পরের দু তিনটি দিন। পঞ্চম দিন নাগাদ উপকূল থেকে প্রায় 135-40 মাইল মতো পশ্চিমে চলে আসতে পারলাম আমরা। এদিন সকাল 11টা বাজতে না বাজতেই স্তব্ধ হয়ে গেল বাতাস। দাঁড় টেনে কিছু দূর এগোনোর পর থামতে বাধ্য হলাম আমরা। নদী এবং প্রায় 50 ফুট চওড়া একটা জলস্রোতের সঙ্গম স্থলে এসে পড়েছি। যত দূর চোখ যায় একই রকম চওড়া হয়ে এগিয়ে গেছে নতুন জলস্রোতটা। পাড়ের ঠিক উপরেই বেশ কিছু বড় গাছ। আগেও যত গাছ দেখেছি বেশিরভাগই পাড়ের কাছাকাছি শক্ত জমিতে, এখানেও তাই। গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নদীর শক্ত পাড় ধরে এগিয়ে গেলাম জায়গাটার অবস্থা দেখার উদ্দেশ্যে। খাওয়ার জন্যে কয়েকটা পাখি শিকার করলাম। 50 গজ যাওয়ার আগেই বুঝে ফেললাম নদী ধরে আর এগোনোর আশা নেই। যেখানে এখন দাঁড়িয়ে আছি এর 200 গজ পর থেকেই শুরু হয়েছে অগভীর কাদার রাজত্ব। পানির পরিমাণ 6 ইঞ্চিও হবে কিনা সন্দেহ। এবার অন্য জলচরটার পাড় ধরে এগোলাম আমরা। নানা আলামত দেখে কিছুক্ষণের ভেতর বুঝতে পারলাম আসলে এটা প্রাচীন একটা খাল। নিঃসন্দেহে দূর অতীতের কোনো মানব গোষ্ঠী কেটেছিল এই খাল। স্বাভাবিক উঁচু পাড়গুলো দেখলে মনে হয় গুণ টানার সুবিধার জন্যে তৈরি করা হয়েছিল। খালে পানি যথেষ্ট গভীর, তবে চোট প্রায় নেই বললেই চলে। নদী ধরে এগোনোর প্রশ্নও ওঠে না। আমরা যদি আরও এগোতে চাই এই খাল ধরেই এগোতে হবে। সবাইকে বললাম কথাটা। শেষে যোগ করলাম, আমার মনে হয় চেষ্টা করা উচিত, কি বলো? আমি ফিরে যাওয়ার বদলে এগিয়ে যেতে চাইছি শুনে ঠোঁট বেঁকিয়ে একটু হাসলো লিও। অন্য দুজন মৃদু গজগজ করল। শেষ পর্যন্ত অবশ্য রাজি হলো ওরাও। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পরও অনুকূল বাতাসের পাত্তা পাওয়া গেল না। এদিকে অপেক্ষা করতেও আর ইচ্ছে করছে না। অতএব রওনা হলাম আমরা। প্রচণ্ড পরিশ্রম করে প্রথম ঘণ্টাখানেক দাঁড় টেনে এগোনো গেল। তারপরই জলজ আগাছা এত ঘন হয়ে উঠল যে তার ভেতর দিয়ে নৌকা এগিয়ে নেওয়া অসম্ভব মনে হলো। অবশেষে নৌকা চালানোর প্রাচীনতম পদ্ধতি গুণ টানার আশ্রয় নিতে হলো আমাদের। 2 ঘন্টা একটানা টেনে চললাম আমরা, আমি, জব আর মাহমুদ। লিও রইল নৌকার আগ গলইয়ে। মাহমুদের তলোয়ার দিয়ে যথাসম্ভব কেটে দিতে লাগলো আগাছা। সন্ধ্যার পর কয়েক ঘন্টার জন্যে বিশ্রাম, তারপর আবার গুণ টেনে চলা। ভোরবেলায় আবার ঘণ্টা 3 বিশ্রাম, তারপর আবার চলা। সকাল 10টার দিকে আচমকা ঝড় উঠল, সেই সাথে মুষলধারে বৃষ্টি। এবং সত্যি বলতে কি পরবর্তী 6 ঘন্টা আমরা কাটালাম জলের নিচে। পরের 4টে দিন কিভাবে কাটলো তার বর্ণনা নিষ্প্রয়োজন। শুধু এটুকু বলতে পারি জীবনে এত কষ্ট কখনো করিনি। একঘেয়ে কঠোর পরিশ্রম, গরম, মশা, দুর্গন্ধ সব মিলিয়ে দুর্দশার চূড়ান্ত। খালে ঢোকার 3য় দিনে দূরে একটা গোলমতো পাহাড় দেখতে পেলাম। বিশাল বিস্তৃত জলাভূমির ভেতর থেকে হঠাৎ মাথা তুলে দাঁড়িয়েছে যেন। 4র্থ দিন সন্ধ্যায় যখন বিশ্রামের জন্যে থামলাম তখন মনে হলো এখনও 25 কি 30 মাইল দূরে রয়েছে পাহাড়টা। ইতিমধ্যে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছি আমরা। নৌকা টানা দূরে থাক, টিন থেকে যে খাবার বের করে খাবো সে শক্তিটাও নেই, ইচ্ছেও করছে না। মৃত্যুর জন্যে মনে মনে প্রস্তুত হয়ে গেছি যেন। বসে বসে ঝিমোতে লাগলাম সব কজন। আচমকা কেন জানি না
কোনো শব্দ শুনে বা অন্য কোনো কারণেও হতে পারে। চোখ মেলে তাকালাম আমি, সঙ্গে সঙ্গে রক্ত হিম হয়ে গেল। বিরাট বিরাট দুটো চোখ জ্বলজ্বল করছে আমার মুখের উপর। তীব্র এক চিৎকার করে লাফ দিয়ে উঠে দাঁড়ালাম আমি। আমার চিৎকার শুনে লিও, জব আর মাহমুদও ধর্মর করে উঠে দাঁড়ালো। ক্লান্তি এবং আতঙ্কে টলছে ওরা। তারপর হঠাৎ দেখা গেল শীতল ইস্পাতের ঝলকানি। বিরাট এক বল্লমের ফলা এসে ঠেকেছে আমার গলায়। পেছনে আরও অনেকগুলো জলজলে ফলা, যেন কুর চোখে তাকিয়ে আছে আমার দিকে। শান্ত হও, আরবিতে নির্দেশ দিল একটা কণ্ঠস্বর। তোমরা কারা? কোত্থেকে এসেছ? বলো, না হলে মরবে। বল্লমের ফলা আর একটু চেপে বসলো আমার গলায়। আমরা দেশ ভ্রমণে বেরিয়েছি, ভ্রমণকারী, আরবিতে জবাব দিলাম আমি। পথ ভুলে এখানে এসে পড়েছি। আমার কথা বোধহয় বুঝতে পারল লোকটা। ঘাড় ফিরিয়ে পাড়ে দাঁড়ানো কারো কাছে নির্দেশ চাইল। মেরে ফেলবো পিতা? রং কেমন লোকগুলোর? জিজ্ঞেস করলো ভারী একটা গলা। সাদা। মেরো না। 4 সূর্য আগে নির্দেশ এসেছে। সে যাকে মানতেই হবে কাছ থেকে। সাদা মানুষরা আসবে, যদি আসে মেরো না ওদের। সে যাকে মানতেই হবে কাছে নিয়ে যেতে হবে এদের। মানুষগুলোকে আগে নিয়ে চলো। ওদের সাথে যে সব জিনিস আছে পরে সেগুলো নিতে হবে। চলো। হাঁক ছাড়ল বল্লমধারী। আমি নড়ার আগেই সে খপ করে আমার হাত ধরে টেনে হিঁচড়ে নামাতে লাগলো নৌকা থেকে। অন্য কয়েকজন একই আচরণ করলো আমার সঙ্গীদের সাথে। পাড়ে নেমে দেখলাম 50 লোক জড়ো হয়েছে। সব কজনই দীর্ঘদেহী, পেশিবহুল শরীর। কোমরের কাছে এক টুকরো করে চিতার চামড়া জড়ানো। এছাড়া পুরো শরীর উলঙ্গ। প্রত্যেকেরই হাতে বিশাল বল্লম। জব এবং লিওকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে আসা হলো আমার পাশে। ব্যাপার কি? কিছুই তো বুঝতে পারছি না। চোখ ডলতে ডলতে বলল লিও। কি আশ্চর্য, একই কাণ্ড, শুরু করলো জব। এমন সময় একটা হইচই শোনা গেল পেছনে। হোঁচট খেতে খেতে আমাদের মাঝে এসে পড়ল মাহমুদ। পেছনে উদ্যত বল্লম হাতে অস্পষ্ট একটা ছায়ামূর্তি। আল্লাহ, আল্লাহ! হাউমাউ করে উঠল মাহমুদ। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে! একটা কালো ও আছে পিতা, বলল একজন। সে যাকে মানতেই হবে। কি বলেছেন এর সম্পর্কে? কিছু না, কিন্তু মেরো না ওকে। তুমি এদিকে এসো। এগিয়ে গেল লোকটা। দীর্ঘদেহী ছায়ামূর্তি ঝুঁকে কি যেন বলল ফিসফিস করে। হ্যাঁ হ্যাঁ, বলল অন্যজন। তারপর হেসে উঠল রক্ত হিম করা এক স্বরে। সাদা 3 জন আছে ওখানে? জিজ্ঞেস করলো ছায়ামূর্তি। হ্যাঁ। তাহলে যাও, ওদের নেয়ার জন্যে যেগুলো আনা হয়েছে সেগুলো নিয়ে এসো। আর কয়েকজনকে বলো ওই ভেসে থাকা জিনিসটায় যা যা আছে সব নিয়ে আসুক। তার কথা শেষ হতেই কয়েকজন লোক ঘাড়ে করে যে জিনিসগুলো নিয়ে এলো সেগুলোকে পালকি ছাড়া আর কিছু বলার উপায় নেই। প্রতিটার জন্যে 4 জন করে বাহক আর অতিরিক্ত 2 জন। এই 2 জন সম্ভবত বদলি বাহক বা প্রহরী হিসেবে কাজ করবে। যথেষ্ট স্বস্তি বোধ করলাম মনে মনে। যাক, হেঁটে যেতে হবে না তাহলে। লিও তো বলেই বসলো, অবশ্য ইংরেজিতে। এত দূর নিজেরা এসেছি, এবার নিয়ে চলো বাবারা। শত বিপদের মাঝেও বেশ উৎফুল্ল থাকতে পারে ও। প্রতিবাদ করা অর্থহীন। অতএব এক একজন এক একটা পালকিতে চড়ে বসলাম। তারপর শুরু হলো যাত্রা। ঘাসের আঁশ থেকে তৈরি এক ধরনের কাপড়ে ছাওয়া পালকির ভেতরটা বেশ আরামদায়ক। সেই সাথে বাহকদের হাঁটার ছন্দে এক লয়ে দুলছে পালকি। কিছুক্ষণের ভেতর গভীর ঘুমে তলিয়ে গেলাম আমি। ঘুম যখন ভাঙল তখন বেশ উপরে উঠে এসেছে সূর্য।
ঘন্টায় প্রায় 4 মাইল বেগে ছুটে চলেছে বাহকরা। পালকির মিহি পর্দার আড়াল থেকে উকি দিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লাম। জলাভূমির রাজত্ব শেষ। ঘাসে চাওয়া সমভূমির উপর দিয়ে ছুটে চলেছে বাহকরা। সামনে পেয়ালার মতো দেখতে একটা পাহাড়, ওটার দিকেই নিয়ে যাচ্ছে আমাদের। খালের পাড় থেকে আমরা যেটা দেখেছিলাম এটা সেই পাহাড়টাই কিনা জানি না। পরে অনেক চেষ্টা করেও এ সম্পর্কে কোনো তথ্য আদায় করতে পারিনি স্থানীয়দের কাছ থেকে। যা হোক, এবার আমি চোখ ফেরালাম আমার বাহকদের দিকে। চমৎকার স্বাস্থ্য, বোধহয় কারো উচ্চতায় 6 ফুটের নিচে নয়। হলদেতে গায়ের রং, চেহারা ছবি যথেষ্ট ভালো। দাঁতগুলো সুন্দর, ঝকঝকে মুক্তার মতো। কিন্তু যে জিনিসটা বিশেষভাবে আমার মনে দাগ কাটল তা ওদের সৌন্দর্য নয়, ওদের মুখে সেটে থাকা শীতল নিষ্ঠুর অভিব্যক্তি। আর একটা ব্যাপার খেয়াল করলাম, হাসতে জানে না এরা। পালকি বইতে বইতে মাঝে মাঝে একঘেয়ে সুরে গান গাইছে, কিন্তু গান শেষ হওয়া মাত্র সবাই চুপ। রামগৌরের সানা। এসব কথা ভাবছি আর চারপাশের প্রকৃতি পর্যবেক্ষণ করছি। এই সময় আরেকটা পালকি চলে এলো আমারটার কাছে। তার চারদিকের পর্দা ওঠানো, সাদা ঢিলা আলখাল্লা পরা এক বৃদ্ধ বসে আছে ওতে। দেখার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম কাল রাতে এই লোককেই পিতা বলে সম্বোধন করা হচ্ছিল। অদ্ভুত চেহারা বৃদ্ধের, তুষারের মতো সাদা দাড়ি, এত লম্বা যে পালকির পাশ দিয়ে ঝুলে পড়েছে। বাঁকানো নাক, সাপের মতো তীক্ষ্ণ একজোড়া চোখ, অদ্ভুত বুদ্ধিদীপ্ত অথচ কৌতুকের দৃষ্টি তাতে। জেগে আছো নাকি বিদেশি? ভারী অথচ নিচু গলায় জিজ্ঞেস করলো সে। নিশ্চয় পিতা, বিনীতভাবে জবাব দিলাম আমি। শ্বেত শুভ দাড়িতে হাত বুলাতে বুলাতে মৃদু হাসল বৃদ্ধ। কোন দেশ থেকে এসেছো তোমরা? নিশ্চয় এমন কোথাও থেকে যেখানে আমাদের ভাষা একেবারে অজানা নয়। পরের বাক্যটা নিজেকেই যেন শোনালো বৃদ্ধ। শরণাতীত কাল থেকে যে দেশে মানুষের পা পড়েনি সে দেশে কিসের আশায় এসেছো তোমরা? জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেছে? অজানাকে জানার জন্যে এসেছি আমরা, দীর্ঘ গলায় বললাম আমি। সাগর পাড়ি দিয়ে আমরা এসেছি যদি নতুন কিছু আবিষ্কার করা যায় এই আশায়। একটা কথা আপনাকে বলতে চাই পিতা, সাহসী জাত আমরা, মৃত্যুকে ভয় পাই না। বলল বৃদ্ধ। যুক্তি আছে তোমার কথায়, নয়তো বলতাম তুমি মিথ্যে বলছো। যা হোক, আমার মনে হয় সে যাকে মানতেই হবে মেটাতে পারবেন তোমার এই নতুনকে জানার তৃষ্ণা। সে যাকে মানতেই হবে, কে সে? বাহকদের দিকে চকিতে একবার তাকালো বৃদ্ধ। অপেক্ষা করো, সময় হলেই জানতে পারবে। অবশ্য তিনি যদি সশরীরে দেখা দেন। সশরীরে কি বলতে চাইছেন পিতা? কোনো জবাব না দিয়ে হাসল বৃদ্ধ, ভয়ঙ্কর হাসি। আপনাদের জাতির নাম কি পিতা? জিজ্ঞেস করলাম আমি। আমা হ্যাগার, মানে পাহাড়ের লোক। বেয়াদবি নেবেন না। আপনার নাম কি পিতা? বিলালি। কোথায় যাচ্ছি আমরা? সময় হলেই দেখবে। বাহকদের কি একটা ইশারা করলো বৃদ্ধ। সঙ্গে সঙ্গে দ্রুত পায়ে এগিয়ে গেল ওরা তার পালকি নিয়ে। এরপর আর তেমন কিছু ঘটল না। পালকির দুলনিতে আবার যে কখন ঘুমিয়ে গেলাম টের পেলাম না। যখন ঘুম ভাঙল দেখলাম আগ্নেয়গিরির লাভায় তৈরি সংকীর্ণ একটা পাথুরে গিরিপথ দিয়ে এগিয়ে চলেছি আমরা। একটু পরেই মোড় নিল গিরিপথটা। সঙ্গে সঙ্গে অপূর্ব একটা দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। বিশাল একটা সবুজ পেয়ালা যেন পড়ে আছে মাটিতে। 4 থেকে 6 মাইল হবে বিস্তৃতি। অনেকটা প্রাচীন রোমের অ্যাম্ফি থিয়েটারের মতো দেখতে। ধারগুলো পাহাড়ি, এখানে ওখানে ঝোপঝাড়। সবচেয়ে অপূর্ব এর মাঝখানটা,
চমৎকার সবুজ ঘাসের ছাওয়া। ছাগল এবং অন্যান্য গৃহপালিত পশুর পাল চড়ে বেড়াচ্ছে, তবে কোনো ভেড়া দেখলাম না। অদ্ভুত জায়গাটা কি হতে পারে প্রথমে ভেবে পেলাম না, পরে মনে হলো প্রাচীন কোনো আগ্নেয়গিরির জ্বালামুখ হয়তো। আগ্নেয়গিরিটা মরে যাওয়ার পর এই চেহারা নিয়েছে। যা দেখে সবচেয়ে আশ্চর্য হলাম তা হলো পশুর পালগুলো চড়িয়ে বেড়াচ্ছে মানুষে, কিন্তু আশেপাশে কোনো লোক বসতি নেই। তাহলে থাকে কোথায় এরা? বাঁদিকে একটা মোড় নিয়ে প্রায় ৮ মাইল এগোনোর পর থামলো পালকির সারি। বিলালি নেমে পড়ল তার পালকি থেকে। দেখা দেখি আমিও নামলাম, লিও আর জব। প্রথমেই খেয়াল করলাম আমাদের আরব সঙ্গী মাহমুদের দুরবস্থা। পুরো পথ বাহকদের সাথে দৌড়ে আসতে হয়েছে তাকে। ক্লান্তির চরমে পৌঁছে গেছে বেচারা। বিরাট একটা গুহার মুখে একটা বেদি মতো জায়গায় থেমেছি আমরা। সামনে স্তূপ করে রাখা আমাদের জিনিসপত্র, এমনকি নৌকার পাল এবং দাঁড়গুলো পর্যন্ত। গুহামুখটা ঘিরে দাঁড়িয়েছে আমাদের পালকিবাহক লোকগুলো। একই রকম স্বাস্থ্যবান অন্য লোকও দেখলাম সেখানে। কয়েকজন মহিলাও আছে ওদের ভেতর। এই লোকগুলো চিতার চামড়ার বদলে পড়েছে লাল হরিণের চামড়া। পুরুষদের মতো মেয়েগুলো দেখতে খুব সুন্দরী। বড় বড় কালো চোখ, সুন্দর মুখ, মাথা ভর্তি ঘন চুল। নিগ্রোদের মতো কোঁকড়ানো নয় মোটেই। দু একজন, যদিও সংখ্যায় খুব কম, বিলালির মতো হলদেটে এক ধরনের লিলেনের কাপড় পরেছে। পরে জেনেছি এটা অভিজাত্যের প্রতীক। মেয়েগুলোর মুখের ভাব পুরুষদের মতো অমন নিষ্ঠুর নয়। আমাদের দেখেই কৌতূহলী হয়ে এগিয়ে এলো মেয়েগুলো। সবারই মনোযোগ লিওর দিকে। ওর দীর্ঘ পেটা শরীর আর গিরিকধাঁচের চেহারা দেখে মুগ্ধ হয়ে গেছে সবাই। যখন হ্যাট খুলে নম্রভাবে অভিবাদন জানালো, তখন ওর সোনালি চুল দেখে রীতিমতো একটা গুঞ্জন উঠল মেয়েগুলোর ভেতর। এখানেই শেষ হলো না ব্যাপারটা। ওদের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা এগিয়ে এলো আস্তে আস্তে। লিলেনের আলখাল্লা দুলছে তার হাঁটার ছন্দে ছন্দে। দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো সে লিওকে। তারপর গলা জড়িয়ে ধরে চুমো খেলো ওর ঠোঁটে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার। নিশ্চয় এখনই বল্লম দিয়ে এফর ওফর করে দেওয়া হবে লিওকে। কিন্তু না, তেমন কিছু ঘটল না। লিও অবাক চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল মেয়েটার দিকে। তারপর সেও মেয়েটাকে জড়িয়ে ধরে চুমু খেলো। আমার শ্বাস বন্ধ হয়ে এলো। এবার কিছু ঘটবেই। কিন্তু আশ্চর্য, কম বয়সী মেয়েদের মুখে বিরক্তির ছাপ পড়ল একটু। বয়স্করা মৃদু হাসল, ব্যাস, আর কিছু না। এই মানুষগুলোর রীতিনীতি সম্পর্কে যখন জানলাম, তখন বুঝতে পারলাম এর কারণ। আমাহ্যাগার সম্প্রদায়ের ভেতর নারী এবং পুরুষে কোনো পার্থক্য নেই। বরং নারীরা অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে। মায়ের পরিচয়ে সন্তানরা পরিচিত হয়, যদিও গোত্রের প্রধান একজন পুরুষ এবং তাকে নির্বাচিত করা হয়। গোত্রপ্রধানের উপাধি পিতা। যেমন প্রায় 7,000 মানুষের এই গোত্রের পিতা বিলালি। বিয়ের ব্যাপারেও এখানকার মেয়েরা সম্পূর্ণ স্বাধীন। কোনো পুরুষকে পছন্দ হলে সবার সামনে আলিঙ্গন করে মেয়েটা তার মনের ইচ্ছা প্রকাশ করে। পুরুষটা যদি পাল্টা আলিঙ্গন করে, তাহলে বুঝতে হবে সে তাকে গ্রহণ করল। ঠিক এই ব্যাপারটাই ঘটেছে ওই মেয়েটা, যার নাম উস্তেন, আর লিওর মধ্যে। 7 চুম্বন পর্ব শেষ হওয়ার পর এগিয়ে এলো বৃদ্ধ বিলালি। আমাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে গুহায় ঢোকার ইশারা করল। এই ফাঁকে বলে রাখি, উপস্থিত যুবতীদের একজনও আমার প্রতি কোনো আগ্রহ দেখায়নি। এমনকি জবের আশপাশেও ঘুরঘুর করতে দেখলাম একজনকে, কিন্তু আমার দিকে ফিরেও তাকালো না কেউ। উস্তেনের পেছন থেকে ভেতরে ঢুকলাম আমরা।
উস্তেনের পেছন পেছন ভেতরে ঢুকলাম আমরা, এবং 5 কদম যাওয়ার আগেই আমার মনে হলো গুহাটা প্রাকৃতিক নয়, মানুষের তৈরি। লম্বায় হবে প্রায় 100 ফুট, চওড়ায় 50, অনেক উঁচু। এই মূল গুহার গায়ে প্রতি 12 বা 15 ফুট পর পর এক একটা ছোট পথ, সম্ভবত ছোট ছোট প্রকোষ্ঠে গিয়ে ঢুকেছে। গুহামুখ থেকে প্রায় 50 ফুট ভেতরে একটা আগুন জ্বলছে, তার চারপাশে পাতা রয়েছে পশুর ছাল। এখানে থামলো বিলালি, বসতে বলল আমাদের, জানালো ওর লোকেরা খাবার নিয়ে আসবে এখনই। আমরা বসলাম। সত্যিই একটু পরে খাবার নিয়ে এলো মেয়েরা। সেদ্ধ ছাগলের মাংস, বড় একটা মাটির পাত্র ভর্তি সদ্য দোয়ানো দুধ এবং এক ধরনের শস্যের সেদ্ধ পিণ্ড। খিদে পেট চোচো করছিল। মহানন্দে খেলাম আমরা। খাওয়া শেষে উঠে দাঁড়ালো বিলালি, ভাষণ দিল আমাদের উদ্দেশ্যে। সে জানালো আমাদের এ পর্যন্ত আসাটা অদ্ভুত এক ব্যাপার। পাহাড়ের লোকদের দেশে শ্বেতাঙ্গ আগন্তুক আসবে এমন কথা কেউ কোনো দিন শোনেনি, কল্পনা পর্যন্ত করেনি। মাঝে মাঝে কালো মানুষরা আসে এখানে, তাদের কাছে ওরা শুনেছে দুনিয়াতে সাদা মানুষ আছে, জাহাজে পাল তুলে দিয়ে তারা সাগরে ঘুরে বেড়ায়, কিন্তু তারা যে এখানে এসে পড়বে তা কেউ ভাবেনি। আমরা যখন খালের ভেতর দিয়ে নৌকা টেনে আনছি তখনই ওর লোকরা দেখে আমাদের। খোলাখুলি জানালো বিলালি। সঙ্গে সঙ্গে সে আমাদের ধ্বংস করার নির্দেশ দিয়েছিল, কারণ কোনো বিদেশির এখানে ঢোকা বেআইনি। সে যাকে মানতেই হবে কাছ থেকে নির্দেশ আসাতেই শুধু আমাদের না মেরে এখানে নিয়ে আসা হয়েছে। এ পর্যন্ত শোনার পর বাধা দিলাম আমি। বললাম, ক্ষমা করবেন পিতা, আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাদের এই যে সে যাকে মানতেই হবে আরও দূরে কোথাও থাকেন। আমরা যে আসছি তা তিনি জানলেন কি করে? ভালো করে চারপাশে তাকিয়ে দেখলো বিলালি, নিশ্চিত হয়ে নিল আমরা ছাড়া আর কেউ নেই গুহায়। সে যখন কথা শুরু করে তখনই উঠে গেছে উস্তেন। তারপর মৃদু হেসে বলল, চোখ ছাড়া দেখতে পায়, কান ছাড়া শুনতে পায় এমন কেউ নেই তোমাদের দেশে? কোনো প্রশ্ন করো না, তিনি জানেন। শুনে একটু কাঁধ ঝাঁকালাম আমি। বিলালি বলে যেতে লাগলো, আমাদের কি করা হবে না হবে এ সম্পর্কে আর কোনো নির্দেশ এখনও আসেনি, তাই সে কিছুক্ষণের ভেতর রওনা হবে আমা হ্যাগারদের রানী, সে যাকে মানতেই হবে উদ্দেশ্যে। কদিন লাগবে ফিরতে? জিজ্ঞেস করলাম আমি। অন্তত 5 দিন, জবাব দিল বিলালি। বিস্তৃত জলাভূমি পেরিয়ে যেতে হবে আমাকে। চিন্তা করো না, এদিকে সব ব্যবস্থা করে যাচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। একটু থেমে যোগ করল, তবে শেষ পর্যন্ত তোমাদের পরিণতি কি হবে তা বলতে পারি না। আশা করার মতো বিশেষ কিছু আমি দেখছি না। আমার নানির আমল পর্যন্ত জানি কোনো বিদেশি এলেই নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তাদের বাঁচানোর ব্যাপারে কখনো হস্তক্ষেপ করেননি সে। কিন্তু কিভাবে তা সম্ভব? বললাম আমি। আপনি নিজেই বৃদ্ধ, আপনার নানির আমলের মানুষকে মারার বা বাঁচানোর নির্দেশ কি করে দেবেন সে? এর ভেতরে তো একজন মানুষ 3 বার জন্মে 3 বার মরবে। হাসলো বিলালি, সেই অদ্ভুত হাসি। আমার প্রশ্নের জবাব না দিয়ে বেরিয়ে গেল গুহা ছেড়ে। 5 দিনের ভেতর আর দেখলাম না তার চেহারা। বিলালি চলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম আমরা। সব দিক বিবেচনা করে আমি একটু শঙ্কিত বোধ না করে পারলাম না, বিশেষ করে এখানকার রহস্যময়ী রানী, সে যাকে মানতেই হবে, সম্পর্কে যা শুনলাম তা সত্যিই শিউরে ওঠার মতো। যে কোনো আগন্তুককেই নির্দয়ভাবে হত্যা করার নির্দেশ দেয় সে। লিওকেও দেখলাম বেশ চিন্তিত।
তবে একটা কথা ভেবে ও সান্ত্বনা পেতে চাইছে। এই রানী নিঃসন্দেহে ওর বাবার চিঠি এবং সেই পোড়ামাটির ফলককে যার কথা লেখা হয়েছে সেই মহিলা। তার বয়স এবং ক্ষমতা সম্পর্কে বিলালি যা বলেছে তাতে ওর বিশ্বাস আরও দীর্ঘ হয়েছে। এদিকে আমার মানসিক অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এই আজগবি বিষয় নিয়ে লিওর সাথে তর্ক করারও প্রবৃত্তি হলো না। বাইরে গিয়ে চান করে আসার পরামর্শ দিলাম আমি। বিলালি যে কদিন থাকবে না সে কদিন আমাদের দেখাশোনার জন্যে এক লোককে দায়িত্ব দিয়ে গেছে সে। তাকে ডেকে বললাম আমরা গোসল করতে যেতে চাই। সঙ্গে সঙ্গে রাজি হলো সে। পথ দেখিয়ে নিয়ে গেল টলটলে একটা ঝর্ণার কাছে। স্নান সেরে যখন ফিরে এলাম তখন সূর্য ডুবে গেছে। গুহার ভেতর ঢুকে দেখলাম মানুষে প্রায় ভর্তি। আগুনের চারপাশে বসে সন্ধ্যার খাওয়া সারছে তারা। পোড়ামাটির তৈরি এক ধরনের প্রদীপ জ্বলছে দেয়ালের গায়ে। গুহার মাঝখানেও দেখলাম কয়েকটা প্রদীপ। এগুলো ছোট ছোট, পশুর চর্বি আর গাছের আঁশের সলতে দিয়ে জ্বালানো। গোসল করে আসায় এখন বেশ ঝরঝরে লাগছে শরীর। কিছুক্ষণ বসে বসে লোকগুলোর খাওয়া দেখলাম। তারপর আমাদের নতুন তত্ত্বাবধায়ককে ডেকে বললাম আমরা শুতে যেতে চাই। বিনা বাক্য ব্যয়ে উঠে দাঁড়ালো সে। বিনয়ের সঙ্গে আমার হাত ধরে নিয়ে চলল। গুহার দেয়ালে কিছুটা পরপর যে ছোট পথগুলো দেখেছিলাম তার একটার দিকে। সরু গলির ভেতর দিয়ে 5-6 পা যাওয়ার পর হঠাৎ চওড়া হয়ে গেল গলিটা। 8 ফুট লম্বা, 8 ফুট চওড়া বর্গাকার একটা কুঠুরি। এক পাশে কুঠুরির এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা পাথরের চাঙর। উপরটা সমান, মাটি থেকে প্রায় 3 ফুট উঁচু। এই পাথরটার উপরই ঘুমাতে হবে আমাকে। কোনো জানালা নেই কুঠুরিতে, বাতাস ঢোকার কোনো ছিদ্রও না। প্রথম দর্শনেই মনে হলো মরা রাখার ঘর। পাথরটার উপর শুইয়ে রাখা হয় মৃতদেহ। কথাটা ভাবতেই সরসর করে খাড়া হয়ে গেল ঘাড়ের চুলগুলো। কিন্তু কিছু করার নেই, এখানেই শুতে হবে। কম্বল নেয়ার জন্যে ফিরে এলাম বড় মূল গুহায়। আমাদের নৌকার জিনিসপত্র সব এখন ভেতরে এনে রাখা হয়েছে। লিও আর জবের সঙ্গে দেখা হলো। ওদেরও একই রকম দুটো আলাদা কুঠুরিতে থাকতে দেয়া হয়েছে। কিন্তু জব কিছুতেই একা এক কুঠুরিতে থাকতে রাজি নয়। বলছে ভয়েই মরে যাবে। আমি যদি দয়া করে অনুমতি দিই তো আমার সঙ্গে কাটাতে পারে রাতটা। সানন্দে অনুমতি দিলাম কারণ আমার অবস্থাও ওর চেয়ে ভালো নয় মোটেই। মোটামুটি আরামে কাটলো রাতটা। মোটামুটি বলছি কারণ ভয়ানক একটা দুঃস্বপ্ন দেখা ছাড়া আর কোনো অসুবিধা হয়নি। ভোরে শিঙার শব্দে জেগে উঠলাম। সেই ঝর্ণার কাছে গিয়ে হাত মুখ ধুয়ে এলাম। তারপর সকালের নাস্তা দেয়া হলো। সবে খাওয়া শুরু করেছি আমরা। এমন সময় এক মহিলা, মোটেই যুবতী বলা যাবে না তাকে, অনেক আগেই পেরিয়ে এসেছে বয়সের সে পর্ব, এগিয়ে এলো জবের দিকে। সবার সামনে জড়িয়ে ধরে চুমো খেলো ওকে। গুরুগম্ভীর জবের চেহারাটা যা হলো সে না দেখলে কল্পনা করা সম্ভব নয়। যতটুকু জানি আমার মতো ও একটু নারী বিদ্বেষী। তরাক করে লাফিয়ে উঠল ও, ঠেলে সরিয়ে দিল 30-উত্তীর্ণ মহিলাটিকে। কক্ষনো না। ঢোক গিলে বলল জব, কিন্তু মেয়ে লোকটা ভাবলো লজ্জা পাচ্ছে ও। এগিয়ে গিয়ে আবার আলিঙ্গন করল। ভাগো ভাগো, বেহায়া মেনে মানুষ কোথাকার, চিৎকার করলো জব। হাতের কাঠের চামচটা নাড়তে নাড়তে বলল আমাকে ক্ষমা করবেন স্যার, আমি কখনোই পাত্তা দিইনি ওকে। ও ঈশ্বর, আবার আসছে। ধরুন ওকে মিস্টার হলি, দয়া করে ধরুন, আমি মরে যাব। সত্যিই বলছি, দুশ্চরিত্র নই আমি।